হ্যাঁ, মিশন লকডাউনে আমরা হাজির। আর লকডাউন যে পড়াশোনার প্রতি কোনো বাধা হতে পারে না তার প্রমাণ তোমরা। কেননা আজকে আমি বেশ গর্বিত। কি জন্য? যে আমার মতো এখন তুচ্ছ মাস্টারমশাই এই ইউটিউবের দৌলতে পশ্চিমবঙ্গের হাওড়া অবধিও পৌঁছে গিয়েছে। কারণ হাওড়া থেকে একটি ছেলে আমাকে ফোন করেছিল আগের দিন যে দাদা আমার কিছু প্রবলেম ছিল, একটা প্রশ্ন এর আগের দিন আপনি ওই ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াতে গিয়ে প্রথমে বলেছিলেন কিন্তু আমি বুঝিনি, মানে একটা প্রবলেম আমি করতে পারছি না। তো ভাই ধন্যবাদ আমাকে তোমার প্রবলেমটা শেয়ার করবার জন্য। আমি চেষ্টা করছি সেই প্রবলেমটাকে মানে তোমার উপযোগী করে বোঝানোর জন্য। তো তুমি যে প্রবলেমটা দিয়েছো সেই প্রবলেমটা আমি যখন বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছি এসএসসির জন্য বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করছি, তখন আমার এক মাস্টারমশাই তোমাদের অধিকারী কলকাতারই অভিজিৎ মুখোপাধ্যায়, সেই দাদা কিন্তু আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, অনেক আমার জন্য করেছে, মানে আমাকে অনেকভাবে এনকারেজ করেছে। ধন্যবাদ অভিজিৎ দা, সেই অঙ্কটা আবার আজকে পেয়েছি। কিন্তু অঙ্ক করবার আগে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ গাউস ল। তাই এটা পড়ার আগে তোমরা যারা যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবে। আর এটা করানোর আগে হাওড়ার সেই ভাই কল্যাণ, তোমার সেই অঙ্কটা দিয়ে আজকে শুরু করছি। খুব ভালো অঙ্ক দিয়েছো তুমি, বেশ কনসেপচুয়াল। কিরকম? ধরো ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে এখানে একটা কিউ আধান আছে, এখানে একটা কিউ আধান আছে, তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা এ। খুব সুন্দর। এইবার যদি বলা হয় যে এই দুই আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কত, তোমরা বার করে দিতে পারো। কিন্তু ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে এইখানে আমি এরকম একটা ডাইইলেকট্রিক মানে পরাবৈদ্যুতিক পদার্থের কোন একটা স্ফিয়ার যার ব্যাসার্ধ আর এরকম একটা পরাবৈদ্যুতিক পদার্থের স্ফিয়ার এখানে বসিয়ে রেখেছি। তাহলে যদি বসিয়ে রাখি তাহলে এই দুটো আধানের মধ্যে বিকর্ষণ বল কত হবে? খুবই ভালো প্রশ্ন। এবং সে বলে দিয়েছে যে এই স্ফিয়ারটার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কি। এই ধরনের, এবং বলে দিয়েছে যে এই আধান দুটো ঠিক মাঝখানে এই স্ফিয়ারটা আছে। তো এত ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নটাকে যদি তোমরা সলভ করতে চাও সেটা একটু উঁচু ক্লাসে গিয়ে সলভ আছে, কিন্তু এটাকে একটু আমরা অন্যভাবে করব। কেন অন্যভাবে করব? কারণ আমরা এই এখান থেকেই একটা মানে লাইন ধরে পরবর্তী বিষয়টাতে যেতে চাই। কিরকম? ধরো এই আধানটা নেই, এখানে কিউ চার্জটা আছে, এইখানে স্ফিয়ারটা আছে, পরাবৈদ্যুতিক পদার্থ। তো আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম যে কোনো আধানের সামনে যদি কোনো পরাবৈদ্যুতিক পদার্থ নিয়ে আসা হয় তাহলে পোলারাইজেশন হয়। কি জিনিস? যে এই পরাবৈদ্যুতিক পদার্থের মধ্যে যে ঋণাত্মক আধানগুলো আছে তারা এদিকে আসার চেষ্টা করবে, কারণ এই কিউ আধান থেকে বলরেখা যাবে, বলরেখা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাহলে যত নেগেটিভ আধান আছে এদিকে আসার চেষ্টা করবে, আর অপেক্ষাকৃত ধনাত্মক আধানগুলো এদিকে যাওয়ার চেষ্টা করবে। এই গল্পটাকে আমরা নাম দিয়েছিলাম পোলারাইজেশন। তোমরা পড়েছো, সমবর্তন বলে একটা গল্প প্রথম দিন পড়িয়েছিল। তাহলে এখানে যেহেতু পজিটিভ তাহলে এখানে কিছু নেগেটিভ আধান আসে অর্ধেক, আর এইদিকে ধনাত্মক আধানগুলো গেল। বুঝতে পেরেছো? এই এক নম্বর, এটাকে এক নম্বর আধান বললো তার জন্য। এবার এই সেম পিকচারাইজেশন একে বাদ দিয়ে যদি তুমি দুই নম্বরের জন্য করো, যে দুই নম্বর আধান এখানে আছে, এ নাই, তাহলে কি হবে? তাহলে এই দিকটাতে চলে আসবে নেগেটিভ, এই দিকটাতে চলে আসবে ঠিক একই পরিমাণ পজিটিভ, কারণ দুটো আধান সমান। এবং যেহেতু স্ফিয়ারটা ঠিক মাঝখানে আছে সেই জন্য এর এফেক্ট এখানে যা পড়বে এর এফেক্টও তাই পড়বে। এবার দেখো এদিকে যতগুলো পজিটিভ তৈরি হয়েছিল এখানে কিন্তু ঠিক ততগুলোই নেগেটিভ তৈরি হয়েছে। তাহলে দুজন যদি একসাথে থাকে তাহলে পজিটিভ নেগেটিভের ক্রিয়াটাকে ব্যর্থ করে দিবে, আবার এই পজিটিভ এই নেগেটিভের ক্রিয়াটাকে ব্যর্থ করে দিবে। সুতরাং এই ডাইইলেকট্রিক স্ফিয়ারটা যে আছে তার কোনো ভূমিকাই নেই অ্যাকচুয়ালি, এই পরাবৈদ্যুতিক পদার্থের কোনো দামই নেই এখানে। সুতরাং বিকর্ষণ বলের মান হয়ে যাবে প্লেন আধান দুটোর গুণফল ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 ইনটু তাদের মধ্যে দূরত্ব L স্কয়ার।
এই হয়ে গেল আমাদের বলের মান। খুব ভালো প্রবলেম করলাম, দারুণ প্রবলেম দিয়েছো করলাম। কিন্তু যেটা আমরা এখান থেকে শিখলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্সে সবসময় করতে গেলে তুমি সিমেট্রিসিটি মেনটেন করবে, মানে প্রতিসাম্যতার দিকে চিন্তা করবে, যে এই আধানটা এখানে যা করলো ওই আধানটা এখানে তাই করার, মানে প্রকৃতি না সবসময় প্রতিসাম্যতা পছন্দ করে। মানে আমরা নিউটনের গতিসূত্র পড়ছি, আমরা ফেরেলের সূত্র পড়ছি, আমরা অনেক অন্যান্য ধরনের প্রচুর নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছি, আমরা কেপলারের সূত্র পড়ছি। প্রকৃতি কিন্তু এত কঠিনতা পছন্দ করে না, প্রকৃতি পছন্দ করে সহজতা। তো আমরা যখনই ফিজিক্স পড়বো অত কঠিনভাবে না চিন্তা করি, যদি সহজ সরলভাবে চিন্তা করি তাহলে কিন্তু প্রবলেমগুলো করতে আমাদের তুলনামূলকভাবে অনেক সুবিধা হবে। কারণ প্রকৃতি সবসময় প্রতিসাম্যতা পছন্দ করে। অত কঠিন প্রকৃতি অত রুল যদি মানতে চায়, প্রকৃতির 19-20 করে দেয়। বুঝতে পেরেছো তোমরা? তাহলে বললাম প্রবলেমটা খুব ভালো ছিল। তাহলে যে জিনিসটা শিখলাম আজকে, যে আমাদের কিন্তু সবসময় সিমেট্রিসিটির দিকে, প্রতিসাম্যতার দিকে কি করতে হবে, নজর দিতে হবে। কেমন? ধরো আজকে আমরা করবো অ্যাপ্লিকেশন অফ গাউস ল। কি জিনিস? তো আগের দিন আমরা যেটা গাউস ল পড়েছিলাম, যে নেট ফ্লাক্স, টোটাল ফ্লাক্স, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স, ওই বদ্ধ তলের ভিতরে যে আধান থাকবে সেটাকে এপসাইলন বা এপসাইলন 0 শূন্য মাধ্যম থাকলে তা দিয়ে ভাগ করতে হবে। রূপটা কি ছিল? রূপটা ছিল ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন 0। এখানে কিউ একটার পরিবর্তে অনেকগুলোর যোগফলও থাকতে পারে, আরো থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বা এপসাইলনও থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সূত্রটা, সেই সূত্রটার উপযোগিতাটা কোথায়? কেন আমরা গাউসের সূত্রের প্রমাণ হলো? কেন প্রমাণ হলো? ধরো কুলম্বের সূত্র যে পড়েছিলাম, দুটি বিন্দু আধানের মধ্যে প্রযোজ্য, তোমরা জানো। এবার ধরো এরকম একটা বড় বডি দিল যার মধ্যে আধান আছে, এরকম একটা বড় বডি, এরকম একটা বড় বডি দিল, সেই বডির মধ্যে আধান আছে, এই বডির মধ্যে আধান আছে, বললো এই দুইজনের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল বার করতে বললো, বা এর জন্য তড়িৎ ক্ষেত্রের মান বার করতে বললো। তখন আমরা কি করব? এখানে ছোট ছোট বিন্দু বিন্দু বিন্দু, এই বিন্দু এই বিন্দুকে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, এ করছে এ করছে, একদম বিধিগিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু কুলম্বের সূত্র প্রযুক্ত হবে না এটা বলা যাবে না, হ্যাঁ হবে, কিন্তু প্রযুক্ত করে যে রেজাল্ট, সেই রেজাল্ট বার করা কিন্তু আমাদের খুবই অসুবিধা হবে। বুঝতে পেরেছো? তাহলে উপায় কি? তখন এখন বললো যে গাউসের সূত্র থেকে যদি আমরা কোনোভাবে তড়িৎ ক্ষেত্রটা বার করে নিতে পারি, প্রাবল্য, প্রাবল্য মানে একক আধানের উপর প্রযুক্ত বল, তাহলে একক আধানের উপর যদি প্রযুক্ত বল বার করতে পারি, তাহলে যে কোনো আধানের উপর বল বার করে ফেলা আমাদের পক্ষে সহজ হবে। তাহলে এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে, কারণ এখানে বিন্দু আধান বলেনি, বলছে ওই ক্ষেত্রফলের মধ্যে মোট আধান। বাহ, তাহলে ভালো কথা। এইবার একজনের প্রশ্ন হলো যে ঠিক আছে, কিন্তু বাঁ দিকের ইন্টিগ্রেশনটা আমি করবো কি করে? বললাম কেন? বললো ধরেন এখানে একটা, খুব সহজভাবে চিন্তা করছি, এখানে একটা আধান আছে। বললাম ঠিক আছে, আধান আছে, কি আধান? কি বলে, খুব ভালো কথা। এবার আমরা এই চারদিকে একটা বদ্ধ ক্ষেত্রফল এরকম কল্পনা করবো। ভালো কথা, বদ্ধ ক্ষেত্রফল কল্পনা করলাম। বললো এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যা হবে, ইন্টেন্সিটি মানে ই এর ভ্যালু এখানে যা হবে, এখানে কি তাই হবে? না, হবে না, কারণ দূরত্বটা আলাদা আলাদা, বুঝতেই পারছি। বললো তাহলে ই এর মান যদি বিভিন্ন জায়গায় অসমান হয় তাহলে তো খুব অসুবিধা ইন্টিগ্রেশন করতে। আলাম ছোট 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 করে ভাগ করে দিলাম। বললো ভাগ করলাম, ঠিক আছে, ধরেন এখানে ছোট ই, এখানে আর একটা ই, এখানে আর একটা ই, এরকম যদি বার করতে চাই তো তার থেকে কুলম্বের সূত্র প্রয়োগ করা অনেক সুবিধা ছিল না? বাহ, ভালো কথা বলেছে। তাহলে এমন একটা সারফেস কল্পনা আমাকে করতে হবে এই বিন্দু আধানের জন্য, তাহলে যে সারফেসটা কিরকম হবে, যাতে সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হয়, এরকম যদি হয় তাহলে খুব ভালো হয়। বললো কেন এরকম ভালো হয়? বললো তোমাকে কি প্রশ্ন করতে পারে বলো। বললাম কি ধরনের? বললো এখানে একটা বিন্দু আধান আছে, বললো এর জন্য এখানে প্রাবল্য হবে, এটা সব থেকে সিম্পলেস্ট প্রবলেম, এটা বলতে পারে। এবার একজন বললো যে এরকম একটা আধান আছে, গোলকীয় আধান, তার জন্য তোমাকে এই বিন্দুতে তোমাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বার করতে বললো। তো তোমাকে সবসময় কি বলবে? কোন একটি বিন্দুতে প্রাবল্য। তো সারফেস কেমন হচ্ছে তা দেখে তো তোমার লাভ নেই, তোমার লাভ বিন্দুটা কোথায় অবস্থিত সেই বিন্দুটার দিকে নজর দাও, সারফেসটা দেখে তো তোমার লাভ নেই। তাহলে প্রথম কথা, আমাকে একটা এমন সারফেস নিতে হবে যে সারফেসের সব জায়গায়
প্রাবল্যের মান কি হয় সমান, তার মানে ই এর মান সমান, তাহলে ই ধ্রুবক হলো, বললাম ভালো কথা। এবার আরেকজন বললো যে ই তো ধ্রুবক হলো, ধরেন ডিএস এর সাথে ই এর বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেল বিভিন্ন রকম হলো, তাহলেও তো অসুবিধা। বললাম হ্যাঁ অসুবিধা। বললাম মানে এখানে ই সমান, এখানে ই সমান, এখানে ই সমান, এখানে ডিএসটা যেদিকে আছে এদিকে ই এদিকে ডিএস, এখানে এদিকে ই এইদিকে ডিএস, মানে অ্যাঙ্গেল গুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তো আপনি এখান থেকে বার করতে পারবেন। বললাম ঠিক, তাহলে এমন একটা টেকনিক খাটানো যাক যাতে ডিএস আর ই এর মধ্যে অ্যাঙ্গেলটা সব সময় যদি 0 ডিগ্রি নিতে পারি, যদি নিতে পারি তাহলে ই ডট ডিএস মানে ই ডিএস cos 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, ডান দিকে কিউ বাই এপসাইলন 0 বা মোট এটাকে বলে মোট cos 0 এর মান 1, তাহলে দেখো ডটটা চলে গেল, বাহ খুব ভালো কথা, cos 0 এর মান 1। এবার ই যেহেতু সব জায়গায় ধ্রুবক, তাহলে ই কেও ইন্টিগ্রেশনের বাইরে বার করা যেতে পারে, ইন্টিগ্রেশনের ভিতরে পড়ে থাকলো ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0, খুব ভালো। এবার ইন্টিগ্রেশন শুধু ডিএস, তাহলে এখান থেকে বাড়াবে ইএস সমান সমান কিউ বাই এপসাইলন 0। দেখো খুব সোজা হয়ে গেল ফর্মুলাটা। ইন্টিগ্রেশনের যে দুর্বোধ্য যে ব্যাপারগুলো, সেই ব্যাপার থেকে কিন্তু আমরা অনেক সিম্পলিয়েস্ট ফর্ম নিয়ে আসতে পারলাম। তাহলে এই যে সারফেস এস, তার প্রপার্টি কি? তার প্রপার্টি হচ্ছে তার সব জায়গায় যে সিস্টেমের জন্য প্রাবল্য বার করতে বলেছে সব জায়গায় প্রাবল্যের মান সমান, এবং সব বিন্দুতে প্রাবল্যের সঙ্গে ক্ষেত্রফলের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা 0। এইরকম যদি তুমি একটা সারফেস বা ক্ষেত্র কল্পনা করতে পারো বা তৈরি করতে পারো, সেই ধরনের তলকে বলা হবে গাউসীয় তল। বুঝতে পেরেছো? তাহলে গাউসের সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, এই ফরম্যাটটা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু আমাকে সবসময় কোন তল নিতে হবে? গাউসীয় তল নিতে হবে। এবার পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসলো যে গাউসের সূত্র কি শুধুমাত্র গাউসীয় তলের ক্ষেত্রেই প্রযোজ্য? না, যে কোনো তলের ক্ষেত্রে প্রযোজ্য। গাউসের সূত্রে কিন্তু বলেনি গাউসীয় তল, বলেছে কোনো বদ্ধ ক্ষেত্রফল, সেটা যেমন খুশি হতে পারে। কিন্তু ওই রকম যদি ক্ষেত্রফল হয়, তাহলে আমরা যে রিয়াল জগতে, মানে যেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান বার করতে হবে, সে বার করতে কিন্তু আমাদের খুব ঝামেলায় পড়তে হবে। সুতরাং সেই জন্য আমরা গাউসীয় তলের সিদ্ধান্ত নিলাম যে গাউসীয় তল নিয়ে সমস্ত কিছু কল্পনা করব, তাহলে আমাদের প্রবলেমটা কি হবে? তুলনামূলকভাবে ইজিয়ার। তার অর্থ এই না যে যে কোনো তলের জন্য গাউসীয় তল প্রযোজ্য না, মানে গাউসের সূত্র প্রযোজ্য না, সব তলের জন্যই গাউসের সূত্র প্রযোজ্য, কিন্তু আমরা ইউজ করবো গাউসীয় তল। প্রপার্টি কি গাউসীয় তলের? যে সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান, এবং সব বিন্দুতে ক্ষেত্রফল এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। তাহলে আমরা আর ই ডট ডিএস লিখবো না, ইএস লিখব। এবার গাউসীয় তল কেমন হবে সেটা দেখি। সেই জন্য আজকের অঙ্কটা থেকে শুরু করেই কিন্তু তোমাদের বলেছিলাম সিমেট্রিসিটি। তোমরা যে সিস্টেমটা দিবে, সেই সিস্টেমটা দেখবা যে সিমেট্রিসিটি কোন সারফেসটা মেনটেন করছে বা প্রতিসাম্যতা। কথা বলে হবে না, বোঝাতে হবে, বোঝাচ্ছি। দেখো আজকের প্রথম প্রবলেম যেটা অ্যাপ্লিকেশনের গাউসের সূত্রে, যে কোনো অসীম দৈর্ঘ্য সম্পন্ন ঋজু পরিবাহীর জন্য, ঋজু মানে স্ট্রেট পরিবাহীর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন বিন্দুতে। কিরকম? ধরো 1 নম্বর স্ট্রেট ওয়্যারের জন্য ই বার করতে বলছে, এরকম একটা ইনফাইনাইট স্ট্রেট ওয়্যার আছে। তুমি এইখানে বললো এখান থেকে আর দূরত্বে তোমাকে এখানে প্রাবল্যের মান বার করতে বলেছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান। তুমি ভাবছো যে এটা কি করে বার করা যায়? আমি বললাম যে গাউসের সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবার দেখো, ধরো এটা তার, এটা হচ্ছে সেই, তোমাকে এইরকম একটা বিন্দুতে প্রাবল্য বার করতে বলেছে। তাহলে তুমি এরকম একটা বিন্দুতে ধরো প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হবে? কেউ একজন বললো যদি এই দিকে হয়। বললাম কিভাবে? বললো যে দেখেন গাউসের সূত্র ভুলে গেলাম, এখানে একটা ছোট্ট অংশ কেটে নিলাম, ধরেন এখানে কিছুটা আধান আছে, আবার ঠিক নিচের দিকে একটা ছোট্ট অংশ কেটে নিলাম একই দূরত্বে। এবার প্রাবল্য মানে এখানে একটা
একক ধনাত্মক আধান রাখতে হবে প্লাস 1। ঠিক আছে, রাখলাম। তাহলে এখানে যে আধানটা আছে রিজু ওয়্যারের মধ্যে, এখানে স্ট্রেট ওয়্যারে কিন্তু আধান আছে, ধরো এখানে কিছুটা আধান আছে, সেই আধানটা এই আধানকে কি করবে, বিকর্ষণ করবে, কারণ একক ধনাত্মক আধানকে ধনাত্মক বিকর্ষণ করে দেয়। তাহলে সেই বিকর্ষণ যে বল, সেই বলের দুটো কম্পোনেন্ট হবে, একটা এদিকে একটা এদিকে। ঠিক একইভাবে এইটাও একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে, তার দুটো কম্পোনেন্ট হবে, একটা এদিকে একটা এদিকে। দেখো এই কম্পোনেন্টটা কিন্তু কেটে গেল। তাহলে কোন কম্পোনেন্টটা থেকে গেল, এই কম্পোনেন্টটা, ওই যে সিমেট্রিসিটি। আমি না বললেও পারতাম, কিন্তু প্রমাণ করে দিলাম যে না ওই দিকেই হবে। কেন সিমেট্রিসিটি? ধরো স্টেট ওয়্যারটা এরকম আছে, স্টেট ওয়্যারটা এরকম আছে, তুমি যদি এইভাবে দেখো তাহলে দেখো উপরটাও দেখতে যেমন লাগছে, নিচটাও দেখতে তেমন লাগছে। সুতরাং এই দিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান। ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রত্যেকটা ব্যাপারে যদি সিমেট্রিক অ্যাক্সিস খুঁজে পাও, তাহলে তুমি সেদিকে কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হবেই, দেখে নিবা যে কোনো হলো। তাহলে কেউ যদি বলে যে আমি এরকম একটা স্টেট ওয়্যার আছে, এখানে প্রাবল্য কোন দিকে হবে, ওই দিকে, এখানে কোন দিকে হবে, এই দিকে। তাহলে এইভাবে তুমি যদি সব দিকে প্রাবল্য চিন্তা করো, তাহলে দেখো এরকম একটা গোল জায়গা তৈরি হলো। কিরকম, এখানে প্রাবল্য এই দিকে, এখানে প্রাবল্য এই দিকে, এখানে প্রাবল্য এই দিকে, এখানে প্রাবল্য এই দিকে। দেখো সব রেডিয়ালি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এটাকে যদি বৃত্ত কল্পনা করো, সব বৃত্তের বাইরের দিকে চলে যাচ্ছে। তাহলে ধরো এই যে তারটা যদি হয় এখানে, তাহলে তুমি এর চারদিকে যদি এরকম একটা বৃত্ত কল্পনা করো, তাহলে এই বৃত্তের যে কোনো বিন্দুতে যে তোমার রেডিয়াসটা হচ্ছে, সেই বিন্দুতে প্রাবল্যের অভিমুখ সেদিকেই হচ্ছে। বুঝতে পারলাম? এইবার ধরো তাহলে এইটুকুনোর জন্য এখানে একটা বৃত্ত হলো, বৃত্ত এখানে যদি চাষটা থাকতো, তাহলে তার জন্য প্রাবল্য কোন দিকে হতো, ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর তোমরা জানো। তাহলে ওইটুকুনোর জন্য প্রাবল্যটা কি হলো, এইটুকুনো অংশের জন্য এখানে একটা বৃত্ত। ঠিক উপরে যদি করতাম ওখানে আরেকটা বৃত্ত হতো, তার উপরে যদি করতাম আরেকটা বৃত্তি হতো। তাহলে গোটাগুলোকে যদি যোগ করতাম তাহলে দেখো একটা সিলিন্ডার তৈরি হয়ে যেত। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই তারের জন্য যে প্রাবল্য হলো, মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, সেটা ওই যে সিলিন্ডার, সিলিন্ডারের পার্শ্বতল দিয়ে সব রেডিয়ালি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, সব রেডিয়ালি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। সিলিন্ডারের কটা তল, সিলিন্ডারের এই মাথায় একটা তল, বৃত্তাকার তল, এটা পার্শ্বতল, নিচের তল, এই তারটা। তাহলে এই তারটার জন্য যে গাউসীয় তল হচ্ছে, সেই গাউসীয় তলটা দেখতে এরকম একটা সিলিন্ড্রিক্যাল তলের যে পার্শ্ব তলটা, উপরের তল দুটো কিন্তু হবে না, কারণ তুমি যদি এই তল থেকে দেখো জিনিসটা কিন্তু সিমেট্রিক না, কারণ নিচে আছে উপরে নেই। আবার তুমি যদি এই দিক থেকে দেখো তাহলে উপরে আছে নিচে নেই, এই দুটো তল কিন্তু সিমেট্রিক তল না। কোনটা সিমেট্রিক তল? তুমি যদি মাঝখান থেকে তার থেকে দেখো, এখানে দেখতে যেমন, এখানে দেখতে যেমন, এখানে দেখতে যেমন, চারিদিক দেখতে কিন্তু একই রকম। তাহলে ওই যে পার্শ্ব তলটা, সেই পার্শ্ব তলটাই কিন্তু এক্ষেত্রে গাউসীয় তল। এবং যেহেতু এই তার থেকে সমস্ত পার্শ্ব তলগুলোর দূরত্ব সমান, কারণ রেডিয়াসটা এক, তাহলে সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কি হবে, সমান হবে। এবং যেহেতু রেডিয়ালি বের হচ্ছে, তোমরা জানো যে যে কোনো বৃত্ত বা যে কোনো তলে রেডিয়াস তলের সঙ্গে লম্ব হয়, আর তলের ডিরেকশন তলের দিকে লম্ব। কথাটা বোঝাতে পারলাম না? ধরো এটা একটা বৃত্ত, ছোট মানে সিলিন্ডারের ছোট্ট একটা অংশ দেখাচ্ছে। বৃত্ত যদি তুমি এখানে কল্পনা করো, এটা রেডিয়াস। তোমরা জানো যে যে কোনো রেডিয়াস বৃত্তের এই জায়গাটার সঙ্গে কি হয়, পারপেন্ডিকুলার। আবার যে কোনো তলের ডিরেকশন কোন দিকে হয়, তলের পারপেন্ডিকুলার। তাহলে দেখো ক্ষেত্রফলের ডিরেকশন এবং তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কিন্তু একই দিকে। সুতরাং সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং ক্ষেত্রফলের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটা কত হয়ে যাচ্ছে, 0 ডিগ্রি। এবং যেহেতু এই তারটা থেকে সবগুলো দূরত্ব সমান 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 দূরত্ব, পার্শ্বতলটা সব জায়গায় একই রকম দেখতে, রেডিয়াসটা একই, সুতরাং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানও সমান, এবং প্রাবল্য এবং ক্ষেত্রফলের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটাও 0 ডিগ্রি। সুতরাং এটা একটা গাউসীয় তল। এবার তুমি কি করে বুঝবে গাউসীয় তল? যে বডিটা দিবে সেটাকে একটু মোটা করে দিবে। ধরো একটা তার,
তার থেকে একটু মোটা করে দেখো সিলিন্ডারের মতো দেখতে হচ্ছে, তাহলে সেটাই কিন্তু তার গাউসীয় তল। বুঝতে পেরেছো? এটা সহজে বোঝার উপায়। তোমাকে যদি কেউ বলতো একটা বিন্দু নিল, এর গাউসীয় তল দেখতে কেমন হবে? বিন্দুটাকে মোটা করে দাও, দেখো একটা স্ফিয়ার হয়ে যাবে, তাহলে স্ফিয়ারটা হবে গাউসীয় তল। আবার যদি তোমাকে বলতে আমি একটা গোলক নিলাম, গোলকটাকে তুমি মোটা করো, দেখো গোলকটাকে যদি তুমি মোটা করো তাহলে আবার একটা গোলকই হবে, তাহলে ওটা হবে গাউসীয় তল। এবার তোমাকে বলো তোমাকে একটা ফুটবল দিলাম, খোলো মানে ভিতরে কিছু নাই, সেটাকে তুমি মোটা করো, দেখবা আবার কিন্তু গোলকই হবে। তাহলে এই যে সিমেট্রিসিটি মানে ছোট বস্তু সেটাকে মোটা করে দিচ্ছ, সেটাই দেখতে গাউসীয় তল হয়ে যাচ্ছে। এবং গাউসীয় তল যদি হয় তাহলে আমাদের কিন্তু ইন্টিগ্রেশন ই ডট ডিএস লেখার দরকার নাই, ইএস লিখলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে স্টেট ওয়্যারের জন্য আমাদের গাউসীয় তলের আলোচনাটা হলো। এবার প্রবলেমটা সলভ করবো কি করে। এবার যদি এইটুকুনো বুঝে থাকো তাহলে এরপরে প্রবলেমগুলো সলভ করা কিন্তু সহজ হয়ে যাবে। কিরকম? ধরো তোমাকে স্টেট ওয়্যার দিয়েছে, আমি একটু এবার র্যাপিড স্টেট ওয়্যারে কি বলে দিল? বলে দিল যে এখানে প্রতি একক দৈর্ঘ্যে ল্যামডা চার্জ আছে। বললাম খুব খুশি আমি, তুমি এখান থেকে একটা ছোট্ট লেন্থ কনভার্ট করে নিয়ে কেটে দিলে, যে কোনো লেন্থ তোমার খুশি মতো। তুমি বললে এখানে আমার ল্যামডা এল চার্জ আছে, বললাম খুব ভালো কথা। তোমাকে বললো এখান থেকে আর দূরত্বে প্রাবল্যের মান বার করতে, তুমি আর ব্যাসার্ধ নিলা, নিয়ে এইটুকুন জুড়ে একটা সিলিন্ডার টেনে নিলা। সিলিন্ডার বুঝতে পেরেছো? এরকম একটা সিলিন্ডার হয়েছে। এবার দেখো এই সিলিন্ডারে এখানে একটা তল, এখানে একটা তল, আর একটা পার্শ্ব তল। ধরো এই উপরের যে তলটা সেই তলটাকে আমি নাম দিচ্ছি S1, নিচের যে তলটা সেটাকে নাম দিচ্ছি S2, আর পাশের যে তল সেটাকে নাম দিচ্ছি S3। আর এর ভিতরে কত আধান আছে তুমি দেখতে পাচ্ছ, এখানে আধান আছে ল্যামডা ইনটু এল, কারণ তুমি এল দৈর্ঘ্য নিয়েছো, ঠিক আছে? এবং এই দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে আর দূরত্বে তোমাকে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান বার করতে বলেছে। এবার তুমি কি লিখবা? কটা তল? তিনটা তল। তুমি লিখবা ইন্টিগ্রেশন ই ডট ডিএস, কয় নম্বর তলে? S1। 2 নম্বর কি লিখবা? ইন্টিগ্রেশন ই ডট ডিএস, কয় নম্বর তলে? S2। আরেকটা কি লিখবা? ইন্টিগ্রেশন ই ডট ডিএস, কোন নম্বর তলে? S3, ইকুয়াল টু কত? মোট চার্জ, মোট চার্জ দেখতে পাচ্ছ ল্যামডা এল ডিভাইডেড বাই ধরো শূন্য মাধ্যম, তাহলে এপসাইলন হয়েছে। অনিশা তুমি আগের দিন প্রশ্ন করেছিলা, এটা হোয়াটসঅ্যাপে আমাকে ছবিটা পাঠিয়েছিলা, বলেছিল বুঝিনি, আজকে এটা বুঝে নাও, সোজা আছে। এইবার দেখো, ধরো সিলিন্ডারের যে উপরের যে তলটা এরকম তল, আর এগুলো বাড়াচ্ছে এইভাবে, তাহলে দেখো এই যে তলের ডিরেকশন কি করে বোঝাই তোমাদের? একটা খাতা দিয়ে বোঝাচ্ছি। এই ধরো একটা খাতা রোল করে দিলাম, এটা একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ, এই যে তলটা দেখো, এই তলটার উপরে কিন্তু এই তলটা অভিলম্ব, বুঝতে পেরেছো? এবার এই তলের দিক আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক যদি একই দিকে হয়, তাহলে এই তলের সাথে যেহেতু এটা অভিলম্ব, তাহলে এই তলের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অভিলম্ব। বুঝতে পেরেছো? দেখো এই যে তলটা, এই যে তলটা, এটার উপরে এটা লম্ব, বুঝতে পারছো কি পারছো? বুঝতে পেরেছো? তাহলে এর ডিরেকশন যেদিকে হবে, এর ডিরেকশনটা লম্ব দিকে হবে। বুঝলা তোমরা? এবার তোমরা তো জানো পার্শ্বতল বরাবরই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাজ করে, একটু আগে বলে দিয়েছি। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সঙ্গে এই তলও কিন্তু লম্বভাবে অবস্থিত। আবার এটারও গল্প এক, দেখো এটার উপরেও এটা লম্বভাবে অবস্থিত হয়েছে, একই গল্প ওর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো S1 এবং S2 দুটোর জন্য কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং ক্ষেত্রফলের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। এবং তোমরা জানো যে যদি এখানে ই ডট ডিএস পর এটা cos 90 আসবে, এখানেও cos 90 আসবে, সুতরাং এটাও 0 হবে, এটাও 0 হবে। বুঝছো? এটা আমার করার কোনো দরকার ছিল না, কিন্তু বইগুলোতে করেছে, আমি করে দিয়েছি। তাহলে 0 প্লাস 0। আর এটা তো বলেই দিয়েছি যে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সব জায়গায় এটা গাউসীয় তল নিয়েছো, তাহলে এখান থেকে বাড়ালে কত? ইএস সমান সমান ল্যামডা এল ডিভাইডেড বাই এপসাইলন 0। এবার কোন এস বলতো? এই জায়গাটাতে কিন্তু অনেকের গন্ডগোল হয়। তুমি যে গাউসীয় তলটা নিয়েছো তার ক্ষেত্রফল কিন্তু নিতে হবে। গাউসীয় তল কোনটা? পার্শ্বতল। সেটা কত দূরত্বে আছে? আর দূরত্বে। সিলিন্ডারের যে পার্শ্বতল তার ক্ষেত্রফল বার করা তোমরা জানো, কি ফর্মুলা? 2 পাই আর এল। তাহলে তুমি কি লিখে দিবে? ই ইনটু 2 পাই আর এল সমান সমান কত হচ্ছে? ল্যামডা এল ডিভাইডেড বাই এপসাইলন 0। এখান থেকে এল এল কেটে গেল, তাহলে ই ইকুয়াল টু দেখো কত আসছে? ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন 0 আর। কোন দিকে?
বলেই দিয়েছি যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে, রেডিয়ালি আউটওয়ার্ড, মানে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, বা যদি মাইনাস চার্জ থাকতো তাহলে অন্তর্মুখী। বুঝতে পেরেছো তোমরা আশা করি। তো এরপরে কিন্তু যে প্রবলেমগুলো আমরা যাব, বইয়ে যদিও আমাদের এরকম 3-4 ভাগ লেখা থাকবে, কিন্তু আমরা কিন্তু ফাইনালি বলে দেবো ইএস, এবং শুধু গাউসীয় তলে তড়িৎ ক্ষেত্র থাকবে প্রাবল্য, এমন ভাবেই আমরা বেছে নিয়েছি। তাহলে আমাদের প্রবলেমটা কি হবে, অনেক তুলনামূলকভাবে সুবিধাজনক হয়ে যাবে বোঝার জন্য। পরীক্ষার খাতায় যখন আসবে যতগুলো দরকার সবগুলো লিখবা, কারণ পরীক্ষাতে তোমাকে তুমি কতটা জানো সেটা কিন্তু বুঝবে না, এক্সামিনার দেখবে তুমি কত ভালোভাবে এক্সপ্রেস করতে পেরেছো। বুঝতে পেরেছো? সেই জন্য পরীক্ষার খাতায় কিন্তু এই সমস্ত কিছু লিখবে, কিন্তু যখন তুমি বাড়িতে বুঝবে, বোঝার জন্য তো এটুকুনি যথেষ্ট যে আমি ওইভাবেই ধরে নিয়েছি ইএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো। এই হয়ে গেল আমাদের স্টেট ওয়্যারের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান এবং অভিমুখ কোন দিকে হবে। এবার ধরো কেউ বললো তোমাকে যে আমাকে একটা খোলক আছে, ধাতব বা অধাতব, মানে কন্ডাক্টিং বা নন কন্ডাক্টিং যে কোনো ধরনের খোলক আছে, কন্ডাক্টিং অর নন কন্ডাক্টিং, এরকম দুটো খোলক আছে। খোলক মানে হচ্ছে ভিতরে কিন্তু কোনো জিনিসপত্র নেই, ফুটবলের মতো। তো এইখানে তুমি আধান দিয়ে রেখেছো। এবার প্রশ্ন, স্যার কোথায় আধান দিয়েছি? তুমি এখানে আধান দিয়েছো, কোথায় দিয়েছো আমার জানার দরকার নেই। এই সার্ফেসের মধ্যে এখানে গোটাটা থাকতে পারে, গোটাটাতে ছড়িয়েও থাকতে পারে, যেখানে খুশি আধান আছে সেই আধানের মান কি। তোমাকে বললো যে এর কেন্দ্র থেকে আর দূরত্বে বাইরে, মানে এর ব্যাসার্ধকে তুমি বড় হাতের আর ধরে নাও, আর তোমাকে বার করতে বলছে ছোট হাতের আর দূরত্বে ওখানে প্রাবল্যের মান কত বার করতে হচ্ছে। এবার প্রাবল্য মানে এখানে একক ধনাত্মক আধান নিয়ে আসবো না, এবার কিন্তু আর একক ধনাত্মক আধান আনবো না, এবার গাউসের সূত্র অ্যাপ্লাই করবো। কি প্রথমে দেখবো এটা দেখতে কিরকম, এটা হচ্ছে খোলক, তাহলে এর গাউসীয় তল কি হবে, এটাকে মোটা করে দিই, মোটা করলে কিন্তু এটা গোলক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এবং সব সময় ওই গোলকটাই কি হবে, এর গাউসীয় তল হবে। এবার যেহেতু দেখো এখান থেকে সব জায়গায় দূরত্ব সমান, এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানও সমান হবে, এবং এখানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ পরবর্তীকালে তোমরা দেখবা যে অবশ্যই রেডিয়ালি হবে, মানে এটা বলার কোনো প্রয়োজন নেই, এটা হবেই। সব বিন্দুতেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখের সঙ্গে ক্ষেত্রফলের অভিমুখের অ্যাঙ্গেল কত হয়ে যাবে, 0 ডিগ্রি। এটা হবেই। বুঝতে পেরেছো যে স্যার হবেই প্রমাণ কি? একটা তোমাকে এর আগে স্টেট ওয়্যার এক্সাম্পল দেখালাম যে না হবে, এরপরে যখন আরো একটু করবো, বিভাগ করবো, তখন দেখবা একদম পরিষ্কার হয়ে যাবে যে না এটা হবেই। হয়ে গেল বাস। এইবার দেখো তোমাকে বার করতে বলছি ই, তুমি কোনো কথা না বলে ই ইন্টু এস লিখে দেবে ইকুয়াল টু কিউ। দেখো তো যে কিউটা আছে সেটা এই সারফেসের ভেতরেই আছে কি? হ্যাঁ, গোটা আধানই ভেতরে আছে, তাহলে কিউ ডিভাইডেড বাই এপসাইলন জিরো। আমি কিন্তু শূন্য মাধ্যম ধরে নিয়েছি। কেউ যদি বলতো না অন্য কোনো মাধ্যম আছে, তাহলে আমি অন্য কিছু বলতে। এবার ই এস কত বলতো? এবার ছাত্ররা যেখানে ভুল করে, এস মানে বসিয়ে দেয় কত, 4 পাই বড় হাতের আর স্কয়ার, কিন্তু তা কিন্তু না। তোমাকে যে গাউসীয় তলটা তুমি এঁকেছো তার ক্ষেত্রফল বসাতে হবে, সুতরাং এখানে বসবে 4 পাই, বুঝতেই পারছো ছোট হাতের আর স্কয়ার, ইকুয়াল টু কত, কিউ ডিভাইডেড বাই এপসাইলন জিরো। তাহলে ই এর মান কত পেলা, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন জিরো আর স্কয়ার। দেখো খুব সহজে কিন্তু বেরিয়ে গেল। ডিরেকশন কোন দিকে হবে, রেডিয়ালি আউটওয়ার্ড বা ইনওয়ার্ড যদি নেগেটিভ আধান, কত সহজে বার হয়ে যাচ্ছে। এবার এই যে আধানের যে রূপটা আনলাম, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রূপটা, এটা আনার সাথে সাথে তোমাদের কিন্তু মাথায় একটা সন্দেহ আসছে। কি সন্দেহ? যে দাদা এই জিনিসটা আমরা কোথাও পড়েছি। মানে কোথায় পড়েছিস? সঙ্গে সঙ্গে তোমরা বলে তো বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যে কোনো বিন্দুতে, ঠিকই তো। তাহলে দেখো এই যে গোটা আধানটা গোলকে ছড়িয়ে আছে, এই আধানটা যদি গোলকে ছড়িয়ে না থাকে, যদি এই বিন্দুতে থাকতো গোটা আধানটা যদি এই বিন্দুতে থাকতো ইউ, তোমাকে যদি আর দূরত্বে এখানে যদি প্রাবল্যের মান বার করতে বলতো, তাহলে কিন্তু ফর্মুলাটা ঘুরে ফিরে একই আসতো।
সঙ্গে সঙ্গে আমাদের মাথায় একটা জিনিস, যে এর থেকে তো একটা সুবিধা পেতে পারি। কি সুবিধা? যে যদি কখনো আমাকে গোলকে আধান দেয়, সেই গোলকের আধানকে আমি যদি সেন্টারে কনভার্ট করে দিই, তাহলেই কিন্তু রেজাল্ট চলে আসবে। তাহলে ওই গোলক টোলক আর আসলো না, বিন্দু আধান আসলো। বিন্দু আধান মানে একটু সুবিধা, তাহলে কিন্তু আমাদের প্রবলেম খুব সহজে নিবারণ হয়ে যাবে। এবং এইটাই কিন্তু সব জায়গায় তোমাদের বলবে, ঠিক কথা। কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে, যদি বিন্দুটা সেই গোলকের বাইরে থাকে তাহলেই এই রুলটা প্রযোজ্য হবে, না ছাড়া কিন্তু হবে না। একটু পরে দেখবে বিভিন্ন কিছু প্রবলেম করব, সেখানে হবে না। বুঝতে পেরেছো? তাহলে যদি কখনো তোমাকে গোলকের বাইরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বার করতে বলে, ওই গোলকের যে আধান আছে সেই আধানটাকে তুমি গোলকের কেন্দ্রে যদি কনভার্ট করে দাও, তাহলেও রেজাল্ট কিন্তু একই আসবে, প্রবলেমটা অনেক সুবিধাজনক হয়ে যাবে। বুঝেছো? এবার একজন বললো যে দাদা, আমি বিন্দুটা এখানে না, যে গোলকে আধান আছে সেই গোলকের সারফেসে অবস্থিত, তাহলে গাউসীয় তল কেমন হবে? তাহলে গাউসীয় তল এটাই হবে। বুঝতে পেরেছো? এটাই গাউসীয় তল হবে। হলো? তাহলে এখানে কিউ যা ছিল হবে, এখানে 4πε0 তাই হবে। শুধু এই যে ক্ষেত্রফল, সেখানে ছোট হাতের r স্কয়ারের জায়গায় বড় হাতের r স্কয়ার পুট করে দিবা, তাহলে তখন রেজাল্টটা কত চলে আসবে? E = q/4πε0 বড় হাতের r স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে দেখো, নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছো যে বড় হাতের r এর মান ছোট হাতের r এর থেকে ছোট। তাহলে এই ছোট দিয়ে ভাগ, তার মানে এখানে প্রাবল্যের মান বড় ছিল তুলনামূলকভাবে। যত দূরে যাচ্ছ আস্তে আস্তে কিন্তু প্রাবল্যের মান ধীরে ধীরে কমে যাচ্ছে। কিভাবে? ব্যাসার্ধের বর্গের সাথে ব্যস্তানুপাতিক ভাবে কমে যাচ্ছে। বুঝতে পেরেছো? এইবারে একই রুলে আরেকজন কি দিয়েছি, সে বলল যে দাদা, যদি বিন্দুটা বাইরে না, সারফেসে না, এটার ভেতরে থাকে, খোলকটা যদি ভেতরে থাকতো বিন্দুটা, তাহলে কি হতো? তাহলে এখান থেকে গোল্লা টানলাম, তাহলে এখানকার ক্ষেত্রফল আবার আগের বারের মতো লেখো, E × S = q/ε0। এটা বড় হাতের r, এটা ছোট হাতের r। তাহলে E তুমি সাথে সাথে 4πr² লিখে দিলা, = q/ε0 লিখলা, E = q/4πε0 r² লিখলা। ঠিক হলো কি হলো না? বলে হ্যাঁ ঠিক, কিন্তু ঠিক না। কেন ঠিক না? হ্যাঁ, তোমরা উত্তর কিন্তু তোমাদের মাথায় চলে আসছে। গাউসের সূত্রে আমরা কি বলেছিলাম? বলেছিলাম যে বাঁদিকের এই E.ds এর মানটা q, q মানে ওই বদ্ধ ক্ষেত্রফলের মধ্যে যে আধান থাকবে সেই আধান ε0। তুমি যে বদ্ধ ক্ষেত্রফলটা অঙ্কন করেছো সেটা তো ফাঁকা জায়গা, আধান তো আছে এখানে, তার মানে এর মধ্যে কত আধান আছে? কোনো আধানই নেই। সুতরাং এখানে প্রাবল্যের ভ্যালু কত হবে? 0। মানে কেন 0? কারণ এখানে কোনো আধান নেই, তাহলে আধানের জায়গায় তোমাকে 0 বসাতে হবে, তাহলে E = কত হয়ে যাবে? 0। তাহলে বুঝতে পেরেছো যে যদি তুমি একটা খোলক নাও, এখানে যদি আধান দেওয়া থাকে, এখানে থেকে এই অবধি প্রাবল্য কত? 0। খোলক কিন্তু মানে ফাঁপা, ভিতরে কিছু নেই। এই জায়গাটাতে প্রাবল্য কত হলো? q/4πε0 বড় r²। তারপরে বাইরে চলে গেলে বুঝতে পেরেছো, q/4πε0 ছোট হাতের r²। কেউ কিন্তু ভুল করে এখানে কিন্তু q/4πε0 r² লিখে দিও না। দেখো যে কিউটা ওই বদ্ধ ক্ষেত্রফলের ভিতরে আছে না নেই। বুঝতে পেরেছো? এই হয়ে গেল কন্ডাক্টিং অর নন কন্ডাক্টিং খোলক যদি থাকে। খোলকের পরে কিসে যাব? খোলকের পরে যাব সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার আঁকবো দুই ধরনের। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর, সলিড কন্ডাক্টিং স্ফিয়ার। কন্ডাক্টিং স্ফিয়ার মানে সলিড মানে বুঝতে পেরেছো, পুরো একদম নিরেট, মানে ভিতরে মশলাপাতি সবকিছু আছে। কন্ডাক্টিং মানে পরিবাহী, স্ফিয়ার মানে গোলক। তাহলে এই একটা গোলক আছে, তুমি এর মধ্যে আধান দিয়েছো। আবার আগের বারের মতো বললো যে এই গোলকের জন্য বাইরে কোনো একটা বিন্দু, এখান থেকে r দূরত্বে, এটার ব্যাসার্ধ বড় হাতের আর, এখানে প্রাবল্য।
তুমি ঠিক আগের বারের মতো এই গোলকটাকে মোটা করে দাও, তাহলে আবার গোলক হবে। কোনো চিন্তা নেই, সাথে সাথে তুমি ইএস লিখলা ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0 লিখলা। কিউ ভিতরে আছে কি নাই? হ্যাঁ, গোটা কিউ ভিতরে আছে। তাহলে ই এস এর মান কত? 4 পাই বলো। হ্যাঁ, নিশ্চয়ই ঠিক ধরেছো, ছোট হাতের আর স্কয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0। তাহলে ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। ওমা, গোলকের জন্য বাইরে যা ছিল নিজের গোলকের জন্য বাইরে কিন্তু তাই এসেছে। তাহলে এক্ষেত্রেও তুমি গোটা আধানকে কেন্দ্রে কনভার্ট করে নিতে পারো যদি বিন্দুটা বাইরে। আবার একই কথা বলবো, এবার তুমি এই ব্যাসার্ধটাকে এই বিন্দুটাকে সরাতে সরাতে যদি সারফেসে নিয়ে আসো, তাহলে যেটা এখানে 4 পাই ছোট হাতের আর স্কয়ার আসছে সেটা 4 পাই বড় হাতের আর স্কয়ার হয়ে যাবে। একইভাবে সারফেসে প্রাবল্য কত হবে? কিউ বাই 4 পাই এপসাইলন 0 বড় হাতের আর স্কয়ার। এবার যদি তুমি ভেতরে চলে যাও এখানে, তাহলে ভেতরে আবার আগেরবারের মতো ছবি আঁকছি। কি ছবি? এই হচ্ছে গোলক, তুমি এখান থেকে ছোট হাতের আর দূরত্বে টেনে দিলে, এটা বড় হাতের আর। এবার দেখো, তোমাদের এর আগে বলেছিলাম যে আধান কিন্তু সবসময় পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। তাহলে যে আধান দিয়েছো, যদিও ভিতরে নিরে, কোনো আধান কিন্তু ভিতরে থাকবে না, গোটা আধানটা কোথায় থাকবে? বাইরে। বুঝতে পেরেছো? তাহলে এই যে ভিতরে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য, যেহেতু আবার একইভাবে আসবে ই ইন্টু 4 পাই আর স্কয়ার, কিন্তু যেহেতু এই আধানের কোনো অংশই এখানে নেই, তাহলে কিন্তু 0 বাই এপসাইলন 0, ঘুরে ফিরে আবার এর মান কত আসবে? 0। অর্থাৎ খোলক যদি হয় তাও ভেতরে প্রাবল্য 0। আবার যদি নিরেট কন্ডাক্টিং স্ফিয়ার হয়, কন্ডাক্টিং, তাহলেও কিন্তু ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হলো? 0। বুঝতে পেরেছো? বাইরে রেজাল্ট একই, সারফেসে রেজাল্ট দুজনের ক্ষেত্রে একই, কিন্তু ভেতরে রেজাল্ট দুজনের কত হলো? আবার একই, 0। তার মানে খোলক, সেটা কন্ডাক্টিং হোক বা নন কন্ডাক্টিং হোক, যা রেজাল্ট দিয়েছিল, নিরেট কন্ডাক্টিং স্ফিয়ার, নিরেট গোলক, কন্ডাক্টিং পরিবাহী গোলক, একই রেজাল্ট। এইবার যাব নিরেট নন কন্ডাক্টিং স্ফিয়ার, মানে কন্ডাক্টিং না, তাহলে সলিড নন কন্ডাক্টিং মানে পরিবাহী হয় না, অপরিবাহী। এবার নন কন্ডাক্টিং স্ফিয়ারের কিন্তু কোনো রুল নেই যে আধান বাইরেই থাকবে, যে কোনো জায়গায় আধান থাকতে পারে। তাহলে এক্ষেত্রে গল্পটা কিন্তু আলাদা। এবার ধরো তুমি বললাম যে এখানে কিউ আধান দিয়েছি, কোথায় দিয়েছি জানি না, সব জায়গায় দিয়েছি, সমভাবে ছড়িয়ে গেছে। এর ব্যাসার্ধ কত? এর ব্যাসার্ধ বড় হাতের আর, তোমাকে বড় হাতের ছোট হাতের আর করতে বাইরে বার করতে বলেছে। আবার বাইরে গোলক টানলাম, দেখো গোটা আধান ভেতরে আছে কিনা এই গোলকে? হ্যাঁ আছে। তাহলে আগের বারের মতো কিন্তু বাইরে রেজাল্ট E1 নাম দিলাম বাইরে। আবার ঘুরে ফিরে কিউ বাই 4 পাই এপসাইলন 0 ছোট হাতের আর স্কয়ারই আসবে। সারফেসে চলে আসলাম, আবার একই গোলক হলো, গোটা আধানই তার ভিতরে আছে। তাহলে E2 এর মান কত চলে আসবে? কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 বড় হাতের আর স্কয়ার। একইভাবে তিন ক্ষেত্রে একই রেজাল্ট আসলো। এইবার যদি তুমি ভেতরে ঢুকে যাও, তাহলে ভেতরে যদি ঢুকে যাও, এবার তো ভেতরে আধান আছে, তাহলে তুমি 0 করতে পারবে না। তাহলে কি হলো? তুমি বললা এই হচ্ছে বড় হাতের আর, মানে গোলকটা, এর মধ্যে কত আধান আছে? কিউ আধান, কিউ আধান আছে। এর আয়তন কত? 4/3 পাই আর কিউ। তাহলে একক আয়তনে আধানকে আমি নাম দিলাম রো, মানে একক আয়তনে আধান কত হবে? রো। মোট আধান হচ্ছে কিউ, আর আয়তন হচ্ছে 4/3 পাই বড় হাতের আর। তাহলে 4/3 পাই বড় হাতের আর কিউব আয়তনে আছে কিউ আধান, তাহলে একক আয়তনে থাকবে কিউ বাই 8 হলো। এবার তোমাকে বার করতে বলেছে এখান থেকে ছোট হাতের আর গুলো, আবার তুমি গোলক টেনে নিলা, তাহলে এর আয়তন কত? 4/3 পাই ছোট হাতের আর কিউ। তার মধ্যে কত আধান আছে? তুমি বললা তার মধ্যে আধান আছে, নাম দিলাম কিউ ড্যাশ। তাহলে একক আয়তনে আছে রো, তাহলে 4/3 পাই ছোট হাতের আর কিউব আয়তনে থাকবে এটা ইনটু এটা। তাহলে ওই যে ভেতরে ছোট গোলকটা কল্পনা করলা, তার মধ্যে গোটা আধান নেই, কিন্তু এই আধানটা আছে। সাথে সাথে তুমি আর কিছু দেখা নেই, ই ইনটু এস
ইকুয়াল টু কিউ লিখবা না এবার কিউ ড্যাশ, কারণ ওর ভিতরে গোটা কিউ আধান নেই, কিউ ড্যাশ আধান আছে। এস এর মান কত? হ্যাঁ ঠিকই ধরেছো, 4 পাই ছোট হাতের আর স্কয়ার, কারণ তুমি ভেতরের গোলকটাকে নিয়ে কল্পনা করছো, যেটা ব্যাসার্ধ, এটাই হচ্ছে গাউসীয় তল, এটা তো গাউসীয় তল না। ইকুয়াল টু কিউ ড্যাশ এর মান কত? রো এর মান কত বার করেছিলা? রো এর মান বার করেছিলা কিউ বাই 4/3 পাই বড় হাতের আর কিউ ইনটু 4/3 পাই ছোট হাতের আর কিউ বাই এপসাইলন 0। এটা কেটে গেল, তাহলে আসলো কিউ ছোট হাতের আর কিউ বাই এপসাইলন 0 বড় হাতের আর কিউ। এখান থেকে আর স্কয়ার আর আর স্কয়ার কেটে যাবে, একটা আর থেকে যাবে, তাহলে ই এর ভ্যালু কত আসছে? ই ইকুয়াল টু আসছে, দেখো এখান থেকে 4 পাই নিচে চলে গেল, আর স্কয়ার আর কিউ কেটে গেল, তাহলে কিউ ইনটু আর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 আর কিউ। বুঝতে পেরেছো? তাহলে দেখো ভেতরে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হলো, কিউ তো ধ্রুবক, মোট আধান, 4 পাই এপসাইলন 0 ধ্রুবক, বড় হাতের আরো ধ্রুবক, তাহলে এই গোটাটা একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে যদি তুমি কে নাম দাও তাহলে কে আর। তাহলে দেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইকুয়াল টু কে আর, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মাথায় ঘাত 1 আর এর মাথায় ঘাত 1, মানে সরল রেখার সম্পর্ক, অর্থাৎ ভেতরে যে প্রাবল্য সে প্রাবল্য সরল রৈখিক ভাবে বেড়ে যায়। বুঝতে পেরেছো? এবার যদি তোমাকে এখানে গ্র্যাফ প্লট করতে বলে, কার সাথে কার গ্র্যাফ দেখি, এই ক্ষেত্রটাতে গ্র্যাফ প্লট করছি, কার ক্ষেত্রে? নন কন্ডাক্টিং সলিড, খোলক না কিন্তু স্ফিয়ার, খোলকের ভিতরে 0 হবে বলে দিয়েছি। কি হবে? ই ইকুয়াল টু কে আর, সরল রেখার সম্পর্ক। আচ্ছা এখানে আরেকটা রেজাল্ট বার করে নিই, ধরো এখানেই বোঝাচ্ছি, এটা মুছে দিই, তুমি এই যে আটটা ছিল, তুমি আস্তে আস্তে বিন্দুটাকে বাইরে এখান থেকে ধীরে 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 সারফেসে নিয়ে যাবে। তাহলে সারফেসে যদি নিয়ে যাও, তাহলে যেটা ছোট হাতের আর দেখো সেটাই বড় হাতের আর হয়ে যাবে। তাহলে এই রেজাল্ট থেকে, মানে ভেতরের রেজাল্ট থেকে সারফেসে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হচ্ছে দেখো তো, ই ইকুয়াল টু কিউ বড় হাতের আর এর জায়গায় ছোট হাতের আর জায়গায় বড় হাতের আর বাই 4 পাই এপসাইলন 0 আর কিউ। দেখো কাটাকাটি হয়ে কিন্তু ঘুরে ফিরে আবার এই রেজাল্টটা আসছে, কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। অর্থাৎ তুমি বাইরে থেকে ভেতরে আসো তাহলেও যে রেজাল্ট হবে, ভেতর থেকে বাইরে যাও তাই রেজাল্ট হবে, কারণ তার যদি রেজাল্ট না হয় তাহলে এই বিন্দুতে বাইরে থেকে একরকম আর ভেতরে থেকে একরকম, এটা তো হতে পারে না। তার মানে এই জায়গাটা এখান থেকে গেলেও যা হচ্ছে এদিক থেকে গেলেও একই আসছে। তাহলে এবার আমরা ওই গ্রাফ প্লটটা দেখব। গ্রাফ প্লটটাতে কি যাব? তুমি দেখতে পাচ্ছ ভেতরে ইকুয়াল টু কে আর, তাহলে আর এর মান যদি 0 হয়, মানে তুমি যদি একদম যেখানে আধানটা আছে সেখানে যদি থাকো, তাহলে ই এর মান কত? 0। তাহলে আর এর মান 0, তাহলে ই এর মানও 0। তার মানে মূল বিন্দু থেকে গ্রাফ রওনা দিচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে, এই ধরো সারফেস, মানে এইখানে ব্যাসার্ধের মান বড় হাতের আর, সেখানে প্রাবল্যের মান কত হলো? তোমরা দেখবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 বড় হাতের আর স্কয়ার হলো। এইবার তুমি বাইরে চলে গেলে, মানে এই ব্যাসার্ধ, এরপরে যদি তুমি যাও তাহলে তুমি গোলকের বাইরে চলে যাচ্ছ, আর বাইরে ই এর ফর্মুলা কি ছিল? ই এর ফর্মুলা ছিল কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। তাহলে দেখো এখানে আর স্কয়ারের সাথে ব্যস্ত অনুপাতিক, মানে খুব জোরে, মানে আর এর মান একটু চেঞ্জ হলে ইটা অনেক কমে যাবে, সেজন্য এরপর যেটা কমবে দেখো খুব র্যাপিড কমে যাচ্ছে, খুব র্যাপিড। অ্যাজ ইফ আর ইকুয়াল টু যখন ইনফিনিটি হবে তখন ই এর মান কত হয়ে যাবে? ইনফিনিটিতে ভাগ করা মানে 0। তার মানে এই জন্য এই যে লাইনটা সেটা কোনোদিন এই লাইনের সঙ্গে আটকে যাবে না, তো প্যারালাল হয়ে যাবে, এমন ভাবে হবে যাতে দুটো লাইন যেন গিয়ে একদম ইনফিনিটিতে মেশে। এই হয়ে গেল ই ভার্সেস আর এর কার্ভ। এই জায়গাটাতে ভ্যালু কত? এই জায়গাটাতে ভ্যালু হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন 0 ছোট হাতের আর স্কয়ার। এই জায়গাটাতে ভ্যালু কত? কিউ বাই কিউ আর বাই 4 পাই এপসাইলন 0 আর বড় হাতের আর কিউ। এটা হচ্ছে এখানে ভ্যালু।
আর এখানে ভ্যালুটা বলে দিলাম, আর এখানে ভ্যালু বলে দিলাম। এই হয়ে গেল নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের জন্য। এটা কিন্তু ভালো করে তোমরা পড়বা, অনেক বইটা থেকে দেওয়া থাকে না, আবার পরীক্ষাতে প্রশ্নও দিয়ে দেয়। হয়ে গেল। যদি তোমাকে বলতো কন্ডাক্টিং এর জন্য একটা অঙ্কন করতে, কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের, নন কন্ডাক্টিং না, তাহলে তুমি একদম যদি ভিতরে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দিলে, এখানে আর দিলে, তুমি জানো যে কন্ডাক্টিং স্ফিয়ারের ভেতরে একদম বড় হাতের আর পর্যন্ত কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নেই। তার মানে এখান থেকে বড় হাতের আর পর্যন্ত কোনো প্রাবল্য নেই। হট করে বড় হাতের আরে প্রাবল্য আসলো, মানটা কিন্তু ওই ঘুরে ফিরে আগের বারের মতোই Q/4πε0 r²। এখানে মান হট করে আরে মান পেয়ে গেল। তারপর সেই মানটা বাইরে কিরকম, বাইরে কিন্তু মানটা 3 ক্ষেত্রে এক, ঘুরে ফিরে আবার আগের বারের মতো এরকম ব্যবহার করে দিল। বুঝতে পেরেছো? আবার যদি তোমাকে এটাকে কন্ডাক্টিং সলিড স্ফিয়ার না বলে কন্ডাক্টিং অর নন কন্ডাক্টিং তোমাকে সলিড না বলে তোমাকে বললো ফাঁপা, ফাঁপা বললো, ঠিক আছে, তোমাকে ফাঁপা বললো, ফাঁপা বললো মানে হলো, হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার, ফাঁপা বললো, তাহলে কিন্তু রেজাল্ট একই রকম। কন্ডাক্টিং আর হলো স্ফিয়ারের জন্য, হলো স্ফিয়ারটা কন্ডাক্টিং হোক বা নন কন্ডাক্টিং হোক, কারণ ভিতরে ফাঁকা থাকে, রেজাল্ট কিন্তু একই আসে। এই হয়ে গেল আমাদের 3টা ক্ষেত্র। 4 নম্বর ক্ষেত্রে আমাদের গাউসের লয়ের অ্যাপ্লিকেশন। এবার যে জায়গাটাতে যাব সেটা একই রকম, সেটা হচ্ছে ইনফাইনাইট প্লেন শীট, মানে অসীম দৈর্ঘ্য সম্পন্ন শীট আছে। ধরো এরকম শীট, এরকম শীট আছে, শীট সেটা অসীম দৈর্ঘ্য সম্পন্ন, অসীম। এবার প্রথমে আমরা বললাম কন্ডাক্টিং শীট, ধরো এটা কন্ডাক্টিং শীট। এবার কন্ডাক্টরের মধ্যে তুমি যদি আধান দাও কি হবে, সেই গল্পটা আমি একটু অন্য ছবি থেকে দেখাচ্ছি, কারণ এটা জানা খুব দরকার, খুবই দরকার। বুঝতে পারলে খুবই দরকার যে কন্ডাক্টরের মধ্যে আধান দিতে কোথায় এরকম একটা কন্ডাক্টর। আমি এইভাবে দেখাচ্ছি, এই যে কন্ডাক্টর, এটা কন্ডাক্টর, দেখো দুটা দিক আছে, একটা এদিক একটা এদিক। তুমি আধান দিলে আধান এদিকে যাবে না এদিকে যাবে, এই দিকে একটা প্রশ্ন আছে, আচ্ছা আধান এদিকে আসবে না এদিকে আসবে? তোমার মাথায় তো মানে বজ্রপাতের উপর কোন দিকে যাবে এটা কেউ বললো যে এইদিকে যাবে, বললাম কেন, বললো না যাবে, গেল, কিন্তু যুক্তি তো থাকবে। দেখো দেখো এখানে যদি শুধু আধান আসে, আমরা কন্ডাক্টরের জন্য যে কোনো কন্ডাক্টরের ভেতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত জানি, 0। এবার তুমি যদি এখানে একটা একক ধনাত্মক আধান নিয়ে আসো, তাহলে এই আধানটা একে বলো বিকর্ষণ করবে কি করবে না? হ্যাঁ করবে। যদি বিকর্ষণ করে তাহলে এখানে প্রাবল্য থাকবে কি থাকবে না? হ্যাঁ থাকবে, তাহলে তো এইদিকে আধান থাকবে না। একই গল্প যদি ওই দিকে থাকতো, ধরো আধানটা এই দিকে থাকতো, তাহলে এই আধানটাকে নিচের দিকে বিকর্ষণ করতো, তাও থাকতো। এবার একজন বললো যদি দুই দিকেই থাকে, ঠিক আছে, তাহলে এখানে Q/2 থাকলো, এখানেও যদি Q/2 থাকে মানে অর্ধেক অর্ধেক, তাহলে এটা এদিকে বিকর্ষণ করলো, এটা এদিকে বিকর্ষণ করলো, যেহেতু আধান দুটো সমান তাহলে বিকর্ষণ বল দুটো কি হবে? সমান হবে, তাহলে এখানে প্রাবল্যের ভ্যালু কত হবে? 0। তাহলে কোনো কন্ডাক্টরে তুমি যদি আধান দাও, তাহলে সেই আধানটা দুটো সারফেসে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। মানে কেউ যদি বলে যে আমি একটা কন্ডাক্টর আধান না দিয়ে যদি তলমাত্রিক ঘনত্ব দিয়ে বলে যে আমার এখানে সিগমা তলমাত্রিক ঘনত্ব আছে, মানে একক ক্ষেত্রফলে সিগমা আছে, তাহলে কিন্তু তুমি ম্যান্ডেটরিলি বলতে বাধ্য এখানেও সিগমা আছে। বুঝলা? এই হয়ে গেল কন্ডাক্টরের গল্প। এটাই যদি নন কন্ডাক্টিং কোনো গল্প হতো, তাহলে নন কন্ডাক্টর, দেখো এটা তো পরিবাহী, তার মানে এটা পরিবহন করতে পারে, তুমি যদি আধান দাও আধান সব জায়গায় ছড়িয়ে পড়বে। এটাই যদি নন কন্ডাক্টিং হতো, তুমি যদি এখানে আধান দিত, আধানটা কিন্তু এখানেই ছড়িয়ে থাকতো। সুতরাং এখানে তুমি যদি বলতো সিগমা, হ্যাঁ এখানে সিগমা থাকতে পারে, শুধু এদিকেই সিগমা থাকতে পারে, কারণ এটা নন কন্ডাক্টিং, এখান থেকে যাবে না, এখান থেকে কোনো আধানই ওদিকে পৌঁছাবে না। তুমি যদি ওদিকে আধানটা দিতে তাহলে ওদিকেই থাকতো, এদিকে যদি আধান দিতে এদিকেই থাকতো। সুতরাং নন কন্ডাক্টিং যদি কোনো প্লেন শীট থাকে, তার একদিকেই আধানটা থাকে, যদি না তুমি দুই দিকে দাও, যদি একদিকে দাও একদিকেই থাকবে। আর কিন্তু তুমি যদি কন্ডাক্টিং কোনো শীটে আধান দাও, সেই আধানটা কিন্তু দুই স্তরেই ছড়িয়ে পড়বে। বুঝতে পেরেছো? এটাই কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং এর পার্থক্য। এটা কিন্তু বই খুব একটা ভালোভাবে নেই। তোমরা যদি এটা ভালোভাবে জানতে চাও, তাহলে কনসেপ্ট অফ ফিজিক্স ভালোভাবে পড়বা, সেখানে
কিছুটা এটা দেওয়া আছে। আর যদি আরো ভালো জানতে চাও, ইন্টারঅ্যাক্টিভ ফিজিক্স বলে একটা বই আছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই ব্যাপারগুলোকে খুব লাইন ওয়াইজ ক্লিয়ার করা আছে ব্যাপারটাকে। হলো এইবার তাহলে তোমাকে কি বলা হলো, তোমাকে এরকম একটা কন্ডাক্টিং শীট দেওয়া আছে, কন্ডাক্টিং ইনফাইনাইট শীট। খুব ভালো, তোমাকে বললো এইরকম একটা জায়গা, বললো প্রাবল্য বার। তো তুমি দেখো, আমি তো আর 3Dটাকে এখানে আঁকতে পারবো না, পরে আমি এখানে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু এইরকম জায়গা। তুমি কি করলা, এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করে নিলাম। তাহলে এখানে কত আধান আছে, সিগমা ডিএস। কেন? কারণ একক ক্ষেত্রফলে যে আধান থাকে তাকে আমরা নাম দিই তলমাত্রিক ঘনত্ব সিগমা। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এটাকে নাম দিলাম ডিএস। তাহলে এর মধ্যে কত আধান আছে, সিগমা ডিএস। দেখো তো, সিগমা ডিএস যেমন এইদিকে আছে, ওই দিকেও সিগমা ডিএস আছে। হ্যাঁ আছে। তাহলে এবার এখান থেকে যদি বলরেখা নির্গত হয়, ধরো এখানে কোনো একটা আধান আছে, এই জায়গাটাতে কোনো একটা আধান আছে, এটা একটা আধান, লাল জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এখান থেকে এইভাবে ধরি, এটার সাথে সিমিলারিটি রেখে তাহলে এই লাল জায়গাটা থেকে যেমন এই দিকে তোমার বলরেখা যাবে, ঠিক লাল জায়গাটা থেকে বাঁ দিকেও বলরেখা যাবে। তার মানে দুদিকেই তুমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পাবা। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আমরা জানি একক ক্ষেত্রফলের মধ্যে যে বলরেখা যায় সেটা হচ্ছে ইডিএস, বা তাকেই ফ্লাক্স বলো। তাহলে এর মধ্যে দিয়ে এই দিকে ফ্লাক্স কত যাচ্ছে, ইডিএস। আবার ওই দিকেও কত ফ্লাক্স যাচ্ছে, ইডিএস। দেখো তো, এই ফ্লাক্সটা কোন দিকে যাচ্ছে, বাইরের দিকে। ওই ফ্লাক্সটা কোন দিকে যাচ্ছে, ওটাও বাইরের দিকে যাচ্ছে। আর বাইরের দিকে যে ফ্লাক্স যায় তাকে আমরা কি নাম দিয়েছি আগের দিন, তাকে বলেছিলাম পজিটিভ ফ্লাক্স। তাহলে এই যে আধানটা, এই আধানটা থেকে মোট কত ফ্লাক্স বাইরে বের হচ্ছে, 2EDS, কারণ দুটোই বাইরে। এবার তোমরা ফ্লাক্স ইকুয়াল টু কি জানো, আধান বাই এপসাইলন জিরো। বলো আধান কত আছে, একজন বললো সিগমা ডিএস বাই এপসাইলন জিরো। ঠিক না ভুল? ভুল। কেন? কারণ এইদিকে যেমন সিগমা ডিএস আছে, ওই দিকেও সিগমা ডিএস আছে। তাহলে মোট কত হবে, 2 সিগমা ডিএস বাই এপসাইলন জিরো। ডিএস ডিএস কেটে গেল, তাহলে এখান থেকে ই ইকুয়াল টু কত আসলো, সিগমা বাই এপসাইলন জিরো। তাহলে দেখো তোমরা কি পেয়ে গেলা, তোমরা পেয়ে গেলা যে কোনো পরিবাহী ইনফাইনাইট শীট যেন থাকে, যদি থাকে, বইয়ে কিন্তু এই জায়গাটার উল্লেখ নেই। ইনফাইনাইট শীট বিভিন্ন বইয়ে দেখি বারবার লেখা ইনফাইনাইট শীট, ইনফাইনাইট শীট না, কন্ডাক্টিং ইনফাইনাইট শীট। তাহলে এই রেজাল্ট হবে কত, তার নিকটবর্তী যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে, সিগমা বাই এপসাইলন জিরো। কোন দিকে? সবসময় বহির্মুখী। ডান দিকেও যদি চিন্তা করো বহির্মুখী, বাঁ দিকেও যদি চিন্তা করো তাহলে বহির্মুখী হবে, যদি আধানটা পজিটিভ হয়। বারবার বলছি, নেগেটিভ হলে কিন্তু অন্তর্মুখী হবে। এই হয়ে গেল আমাদের প্রাবল্যের ভ্যালু কন্ডাক্টিং ইনফাইনাইট শীটের জন্য। এই গল্পটাই যদি তুমি কন্ডাক্টিং না নিয়ে তুমি যদি নন কন্ডাক্টিং নিতে, একইভাবে নন কন্ডাক্টিং, কন্ডাক্টিং বললে না, নন কন্ডাক্টিং ইনফাইনাইট শীট, তুমি আধান দিয়েছো একদিন। এবার আধান কিন্তু ওইদিকে যেতে পারেনি, তাহলে এখানে সিগমা ডিএস আছে। এবার এখান থেকে এদিকেও বেরোচ্ছে ফ্লাক্স, আগের বারের মতো ওদিকেও বল বেরোচ্ছে। এখানে মোট ফ্লাক্স হচ্ছে ইডিএস, ওদিকেও মোট ফ্লাক্স হচ্ছে ইডিএস। তাহলে মোট ফ্লাক্স হচ্ছে 2EDS। ফ্লাক্স ইকুয়াল টু তোমরা কি জানো, আধান বাই এপসাইলন জিরো। এখানে কিন্তু আধান সিগমা ডিএস দুই দিকে নেই, বাই এপসাইলন জিরো। ডিএস ডিএস কেটে গেল, ই ইকুয়াল টু আসলো সিগমা বাই 2 এপসাইলন জিরো। তাহলে দেখো, কন্ডাক্টিং ইনফাইনাইট শীট যদি তুমি নাও, তাহলে তার জন্য প্রাবল্যের ভ্যালু নিকটবর্তী বিন্দুতে কত হবে, সিগমা বাই এপসাইলন জিরো। কিন্তু যেই সেটাকে নন কন্ডাক্টিং নিয়ে নিলাম, সাথে সাথে নিকটবর্তী বিন্দুতে এটার ভ্যালু কত হয়ে গেল, সিগমা বাই 2 এপসাইলন জিরো, অর্ধেক হয়ে গেল। এই জায়গাটা কিন্তু আমাদের খুব কষ্টদায়ক। কেন কষ্টদায়ক? এবং পরীক্ষা হলে, পরীক্ষার সময় গিয়ে আমাদের এটা অত মনে থাকে না যে কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং না কি, এটা বুঝতে পারি না, মানে মনেই থাকে না। খুব ভুল। আমি যখন ছাত্র ছিলাম আমারও ভুল হতো,
এবার এই ভয় দূর করবার জন্য একটা পদ্ধতি আমি তোমাদের বলে দিচ্ছি, এবং এই পদ্ধতিটা অনেক জায়গায় লেখা আছে, অনেক বইয়ে লেখা আছে, খুব সহজ পদ্ধতি। তোমরা মনে রাখবা, যতগুলো সারফেসে সিগমা থাকবে প্রত্যেকের জন্য সিগমা বাই 2 এপসাইলন 0। আবার বলছি, যতগুলো সারফেস, যতগুলো লিখে নাও সারফেস, প্রত্যেকের জন্য, এটা অবশ্যই লিখে নাও, জন্য সিগমা বাই 2 এপসাইলন 0। কেমন? ধরো কন্ডাক্টিং, ঠিক আছে, তোমাকে বললে এখানে প্রাবল্য বার করতে হবে। আচ্ছা, যদি এখানে আধান থাকতো, ধর ধনাত্মক সিগমা, তাহলে এই সিগমা যেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বার করতে বলে সেখানে একটা ধনাত্মক রাখবে। এই ধনাত্মকে কোন দিকে? এদিকে বিকর্ষণ করবে। ওই দিকে যে ধনাত্মকটা আছে, মানে এই দিকে যে ধনাত্মকটা আছে, সেটাও তো একে বিকর্ষণ করবে। তাহলে দুটার ডিরেকশন কোন দিকে? একই দিকে। তাহলে এর জন্য কত? সিগমা বাই 2। ওর জন্য কত? সিগমা বাই 2। ওই জন্য বলছি প্রত্যেকের জন্য। তাহলে মোট এখানে কত হবে? সিগমা বাই 2 প্লাস সিগমা বাই 2। দেখো ঘুরে ফিরে রেজাল্টটা কিন্তু সিগমা বাই এপসাইলন 0 আসতো, যেটা কন্ডাক্টরের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। নন কন্ডাক্টিং এ কয় দিকে ছিল? একদিকে। এখানে রাখলা বিকর্ষণ এইদিকে, কত হবে? বুঝতে পেরেছো, সিগমা বাই 2, কারণ এখানে একদিকে আছে। এইভাবে যদি তুমি মনে রাখো প্রত্যেকটা সারফেসের জন্য সিগমা বাই 2 করে, তোমার যে কোনো প্রবলেম সুবিধাজনক হয়ে যাবে। বুঝতে পেরেছো? যেমন কনসেপ্ট অফ ফিজিক্সে একটি প্রবলেম আছে, এসি বর্মা, ডক্টর এসি বর্মা, উনি মারাত্মক পণ্ডিত ব্যক্তি, মানে ওনার তোমাকে কেউ এরকম প্লেট দিয়ে কন্ডাক্টিং করে বললো এর মধ্যে কিউ আধান আছে। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং বারবার বলছি, এই প্রবলেমটা যেটা করছি এটা প্রচুর ভুল শেখানো হয়, অনেকে নিজের মতো অনেক নিয়ম তৈরি করে শেখায়, কিন্তু তোমাদের বুঝতে হবে যে প্রবলেমটা আমাদের সঠিক ওয়েতে জানতে হবে। এখানে মাইনাস কিউ, এখানে ধরো 2 কিউ দেওয়া আছে, কেউ বললো দেওয়া আছে, অনেকে বললো এটা একটা কন্ডাক্টিং প্লেট, আমি এখানে 2 কিউ আধান দেব, এখানে মাইনাস কিউ আধান দেব, এখানে প্লাস কিউ আধান দেব। কোন সারফেসে কত আধান থাকে, কি কি লাগবে? অনেক কিছু বৈশিষ্ট্য থাকবে। কি যে দেখো, ইনফাইনাইট প্লেন শীট যখন নাও, প্রাবল্য কিন্তু লম্বভাবে কাজ করে। বুঝতে পেরেছো? লম্বভাবে কাজ করে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে তুমি এখানে প্রাবল্য বলো, এখানে প্রাবল্য বলো, এখানে প্রাবল্য বলো, হয় এইদিকে নালে এইদিকে, মানে এই সারফেসের সঙ্গে লম্ব বা এই সারফেসের সাথে লম্ব, যে হোক লম্বভাবে কাজ করবে। এইবার তুমি কি করলা? তুমি বললা জানো না কিছু, তুমি এই কিউ আধানকে বললা এখানে আমি Q1 দিলাম, আর বাদ বাকিটা এখানে Q মাইনাস কিউ। বুঝতে পেরেছো? মোট ছিল কিউ, দেখো দুটো সারফেস থেকে কিউ হয়েছে, এখানে Q মাইনাস Q1 আর এখানে Q1 যোগ করলে দেখো কিউ হচ্ছে। একজন বললো এখানে দিলাম Q2, তাহলে এখানে কত ছিল? মোট মাইনাস কিউ ছিল। তাহলে এখানে যদি তুমি Q2 নাও, তাহলে এখানে তোমাকে নিতে হবে মাইনাস কিউ মাইনাস Q2, কারণ দেখো দুটোকে যোগ করো, Q2 কেটে গেল মাইনাস কিউ। বুঝতে পেরেছো? এখানে ছিল 2 কিউ, একজন বললো আমি এখানে দিলাম Q3, আর বাদ বাকি টুকুনি এখানে নিলাম 2 কিউ মাইনাস Q3। দেখো দুটোকে যোগ করো 2 কিউ আসে। খুব ভালো কথা নিয়ে নিলাম। এইবার সেকেন্ডে তুমি এইটুকুনোর মধ্যে একটা গাউসীয় তল অঙ্কন করবে, এরকম করে গাউসীয় তল। বুঝতে পেরেছো? এবার দেখো এই যে গাউসীয় তলটা, এই তলটা কিন্তু কন্ডাক্টরের ভিতর দিয়ে গিয়েছে। তাহলে ভিতর দিয়ে যদি কন্ডাক্টরে যায়, কন্ডাক্টরের ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? তোমরা জানো 0। তাহলে এখানে যদি তোমাকে কেউ ফ্লাক্স বার করতে বলে, তাহলে এখানে ফ্লাক্সের মান কত হবে? ফ্লাক্স মানে E ডট ds, যেহেতু এখানে E 0, তাহলে এখানে ফ্লাক্সের মান কত হচ্ছে? 0, এই জায়গাটাতে 0। এবার দেখো এই যে তলটা, এই তলের ডিরেকশন এইদিকে, কিন্তু তুমি জানো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আছে এইভাবে, বলেছিলাম লম্বভাবে, তাহলে লম্বভাবে। তাহলে দেখো এই যে E আর ds এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সুতরাং এখানেও E ডট ds এর মান কত হচ্ছে? 0। কেন? কারণ E ডট ds মানে E ds cos থিটা, থিটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এখানে E ডট ds 0 হচ্ছে।
আবার এই যে সারফেসটা নিয়েছো দেখো এটাও কিন্তু কন্ডাক্টরের ভিতর দিয়ে গিয়েছে, সুতরাং এখানেও প্রাবল্য কত হচ্ছে 0। আবার একইভাবে এখানে ই যেদিকে, এখানে ক্ষেত্রফল লম্ব দিকে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানেও প্রাবল্য কত 0। তাহলে মোট এই যে তুমি গাউসীয় তলটা কল্পনা করলা, সব জায়গায় মোট প্রাবল্যের মান কত 0, বুঝছো? তাহলে মোট প্রাবল্য না, মোট ফ্লাক্সের মান কত হচ্ছে? মোট ফ্লাক্সের মান কিন্তু 0 হচ্ছে। এবার ফ্লাক্স যদি 0 হয়, যেহেতু বদ্ধতল তুমি কল্পনা করেছো, তো ফ্লাক্স ইকুয়াল টু তুমি জানো কিউ টোটাল বাই এপসাইলন 0। তাহলে ফ্লাক্স যদি 0 হয় তাহলে কিউ টোটালও 0 হবে। এবার দেখো এই যে সারফেসটা, সেই সারফেসের মধ্যে দুই জায়গায় আধান আছে, এখানে একটা কিউ1, এখানে একটা কিউ2, তাহলে দুজনের যোগফল কত হতে হবে? 0। তাহলে এখানে যদি কিউ1 থাকে তাহলে এখানে কত হতে হবে? মাইনাস কিউ1। বুঝেছো? তাহলে আমি এই ছবিটাকে আরেকবার আঁকছি। তাহলে আমি এখানে কিউ1 এঁকেছি, এখানে কিউ মাইনাস কিউ1 আঁকলাম, গ্যারেন্টেড এখানে মাইনাস কিউ1 হবে। কেন হবে তোমাদের বলে দিয়েছি। এবার এখানে যদি মাইনাস কিউ1 হয়, এখানে তুমি মোট আধান দিয়েছিলে মাইনাস কিউ, তাহলে এইখানে তোমার আধান হবে মাইনাস কিউ প্লাস কিউ1। কেন? দেখো মাইনাস কিউ1 প্লাস কিউ1 কেটে গেল, কেটে গিয়ে মোট আধানটা মাইনাস কিউ। এবার এখানে আর একটা সারফেস আছে, দেখতেই পাচ্ছ। তুমি যদি আবার এখানে একটা গাউসীয় তল কল্পনা করো, বুঝতে পেরেছো? তার ভিতরে মোট আধান একই যুক্তিতে 0 হবে। তাহলে এখানে যদি মাইনাস কিউ প্লাস কিউ1 হয়, তাহলে এখানে তার ঠিক উল্টো হবে। তাহলে এখানে কত হবে? এখানে হয়ে যাবে কিউ মাইনাস কিউ1। বুঝতে পেরেছো? কারণ এখানে যা ছিল তার নেগেটিভ হবে। এখানে দেখো দুটোকে যোগ করো 0 হবে। দেখো কিউ1 কিউ1 কেটে যাচ্ছে, মাইনাস কিউ প্লাস কিউ কেটে যাচ্ছে। তার মানে এখানে যা থাকবে এখানে তার বিপরীত, এখানে যা থাকবে এখানে তার বিপরীত। আর এটা তো অ্যাডজাস্ট করতে হবে। মোট কত? 2q। তাহলে বাদ বাকিটা এখানে থাকবে, তাহলে 2q মাইনাস কিউ মাইনাস কিউ1 কাটাকাটি যদি করো তাহলে এখান থেকে চলে আসবে q প্লাস কিউ1। বুঝেছো? তাহলে এখানে আমি কেটে দিয়ে লিখে দিলাম q প্লাস কিউ1। তাহলে এরপরে যদি এই অঙ্কটা আছে তাহলে কিন্তু আমরা এই স্টেপটা করবোই না। আমরা ডাইরেক্ট কি করব? কত দিয়েছে এখানে? এখানে কিউ, এখানে ধরলাম কিউ1, তাহলে এখানে কিউ মাইনাস কিউ। এখানে কি ধরবো? এখানে যা তার উল্টো মাইনাস কিউ1। এখানে কত ছিল? মাইনাস কিউ, তাহলে এখানে মাইনাস কিউ1 হয়ে গেছে, তাহলে মাইনাস কিউ প্লাস কিউ1। এখানে আর দেখবো না, ঠিক উল্টো কিউ মাইনাস কিউ1, আর এখানে ঠিক বিয়োগ করে দেবো 2q মাইনাস, এটা করলে কিউ প্লাস কিউ1। আর ডাইরেক্ট একদম লিখে দিব, এত কিছু গাউসীয় তলটল আর কিন্তু কল্পনা করব না। হয়ে গেল। এইবার তুমি জানো এই হয়ে গেল। এবার একজন বলতে পারে যে এইটার মান কি, পজিটিভ না নেগেটিভ? তুমি দেখছো দুটোই পজিটিভ, তুমি পজিটিভই ধরো, দুটো পজিটিভ মানে পজিটিভ হবে। এবার একজন বলে কিউ মাইনাস কিউ1 কি হবে, পজিটিভ না নেগেটিভ? তুমি কিন্তু জানো না কোনটা হবে। তুমি গোটাটাকে পজিটিভই ধরবা সবসময়, যা মান আছে এটাকে, যেমন তুমি মাইনাস কিউ প্লাস কিউ1 এটাকে এরকম না লিখে কিউ1 মাইনাস কিউ লিখলা, এটাকে পজিটিভই ধরবা। এটা তো নেগেটিভ আছে, নেগেটিভই ধরে নিতে হবে। এটা পজিটিভ আছে, ওইটা যা আছে দুটার বিয়োগফল, ওটাকে পজিটিভই ধরবা। কথাটা বুঝাতে পারলাম না? দেখো কিউ বড় না কিউ1 বড় এটা তো তুমি জানো না। এটা যদি বড় হয় নেগেটিভ হয়ে যাবে, আর এটা বড় হলে পজিটিভ হবে। তুমি অত কিছু চিন্তা করো না, তুমি বলবা এটার মান পজিটিভ, মান কত? কিউ মাইনাস কিউ1 আমি পজিটিভ। এইবার তুমি যে কোনো একটা বিন্দুতে চলে যাবে, বুঝতে পেরেছো? তোমরা যা এটাতে যেতে পারো, কন্ডাক্টরের ভিতরে এই বিন্দুতে যেতে পারো, কন্ডাক্টরের ভিতরে এই বিন্দুতে যেতে পারো, যে কোনো বিন্দুতে তুমি চলে যাবে, তবে এই বিন্দুতে চলে যাবে। আচ্ছা, এখানে তুমি প্রাবল্যের মান নির্ণয় করবে। তো তুমি জানো প্রত্যেকটা সারফেসে যে আধান থাকে, সেই সারফেসে আধানের জন্য সিগমা বাই 2 করে হয়। তুমি জানো এই সারফেসে আধান আছে, কত আধান? কিউ মাইনাস কিউ1। সিগমা তাকে এ দিয়ে ভাগ করতে হবে, মানে আধানকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করো সিগমা পাবো বাই 2 এপসাইলন জি। বুঝতে পেরেছো? এবার এটা কোন দিকে হবে? এটা যেহেতু পজিটিভ ধরে নিচ্ছি, এখানে তুমি পজিটিভ আধান রেখেছো, তাহলে এই পজিটিভকে নিচের দিকে দিচ্ছি। ওই জন্যই বললাম পজিটিভ না নেগেটিভ। এটা যদি নেগেটিভ ধরতে তাহলে কিন্তু উপর দিকে আকর্ষণ করতো, আমি তা ধরবো না। আমি মান যা আছে সবসময় তাকে পজিটিভই ধরে নিচ্ছি। হয়েছে? এইটা কি করবে? এইটা কিউ1 একে কি করবে? উপরের দিকে বিকর্ষণ।
এটা কি করবে মাইনাস নিচের দিকে, 3 নম্বরটা কোন দিকে হচ্ছে নিচের দিকে। 4 নম্বরটা Q1 মাইনাস Q, এটাকে পজিটিভই ধরছে, কোন দিকে পজিটিভ, পজিটিভ Q উপরের দিকে, উপরের দিকে। এটা Q মাইনাস Q1, এটাকে পজিটিভই ধরছে, কোন দিকে করবে উপরের দিকে। এটাও পজিটিভ ধরছে, কোন দিকে করবে উপরের দিকে। দেখো উপরে কটা হলো 1 2 3 4, নিচে কটা হলো 1 2। এবার এখানে তুমি আধান জানো সিগমা বাই 2 করবা, তাহলে এটা আসবে নিচে। দেখো প্রত্যেকটারই নিচে a * 2 এপসাইলন 0 আসবে। এবার যেহেতু এখানে প্রাবল্য 0, তাহলে সবগুলোকে যদি তুমি যোগ করো, যোগফল কত হবে 0। বুঝতে পেরেছো? এবার প্রত্যেকের নিচে a * 2 এপসাইলন 0 আসবে। আমি একটা লাইন করে দেখাচ্ছি। এটা ছিল কোন দিকে, প্রথমটা ছিল নিচের দিকে, নিচের দিকটাকে তুমি পজিটিভ বলেছো। এটা কোন দিকে আছে উপরের দিকে, ওটাকে তাহলে নেগেটিভ বলবো। মাইনাস Q1 এটা হলো আধান বাই a সিগমা হলো 2 এপসাইলন। দেখো এটার নিচে 2 এপসাইলন 0 আছে। এটা কত মাইনাস Q1 কোন দিকে নিচের দিকে, নিচের দিকে তুমি কত বলেছো পজিটিভ, তাহলে Q1 বাই 2a এপসাইলন 0। বুঝতে পেরেছো? এটা কত Q1 মাইনাস Q কোন দিকে গিয়েছে উপরের দিকে, উপরের দিকটাকে তুমি কি ধরেছো নেগেটিভ, তাহলে মাইনাস Q1 মাইনাস Q বাই 2a এপসাইলন 0। এটাকে কি ধরেছো, এটাকেও পজিটিভ ধরেছো, কোন দিকে উপরের দিকে, মাইনাস Q মাইনাস Q1 বাই 2a এপসাইলন 0। এটাও পজিটিভ, কোন দিকে উপরের দিকে, মাইনাস Q প্লাস Q1 বাই 2a এপসাইলন 0 ইকুয়াল টু 0, কারণ এখানে প্রাবল্যের মান কত হবে 0। বুঝতে পেরেছো? এবার দেখো সবগুলোরই নিচে 2 এপসাইলন 0 আছে, তাহলে সেগুলো কমন নিলে ডান দিকে গেলে 0 হয়ে যাবে। তাহলে আমি ইকুয়েশনটা যদি দেখি তাহলে কি হচ্ছে, প্রথমটাতে আছে Q মাইনাস Q1, তারপরটা আছে মাইনাস Q1, তারপরটা আছে প্লাস Q1, তারপরটাতে আছে মাইনাস Q1 প্লাস Q, মাইনাস আছে প্লাস, তারপরে মাইনাস Q প্লাস Q1, তারপরটাতে আছে মাইনাস Q মাইনাস Q1 সমান সমান 0। বুঝতে পেরেছি? সব নিচ থেকে কমন চলে গেল, কাটাকাটি কি কি যায় দেখো, Q1 Q1 চলে গেল, Q Q চলে গেল, Q মাইনাস Q চলে গেল, আর কি কি থাকছে দেখো, আরেকবার দেখছি Q মাইনাস Q1 মাইনাস Q1 প্লাস Q1 মাইনাস Q1 প্লাস Q মাইনাস Q প্লাস, এটা Q1 হবে, সরি এটা মাইনাস Q মাইনাস Q1। তাহলে আরেকবার কাটাকাটিটা করি, Q1 কাটাকাটিটা আরেকবার করে নিচ্ছি। এখানে আছে মাইনাস Q1 মাইনাস 2Q1 মাইনাস 2Q1, Q মাইনাস Q1 মাইনাস Q1 প্লাস Q1 মাইনাস Q1 প্লাস Q মাইনাস Q প্লাস Q1 মাইনাস Q মাইনাস Q1। তাহলে এবার যদি করো Q মাইনাস Q1, দেখো Q বোধহয় থাকবে না, তাহলে মাইনাস Q1 মাইনাস Q1 মাইনাস Q1 প্লাস Q1 মাইনাস ইকুয়াল টু 0, তাহলে মাইনাস 2Q1 ইকুয়াল টু 0, তাহলে Q1 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা সিস্টেমটা যে এঁকেছিলাম সিস্টেমটাকে আরেকবার দেখাচ্ছি। এখানে কত ধরেছিলাম Q1 কত 0, এখানে কত ধরেছিলাম Q মাইনাস Q1 তাহলে Q, এখানে কত ধরেছিলাম মাইনাস Q1 মানে 0, এখানে কত ধরেছিলাম মাইনাস Q প্লাস Q1, Q1 তো 0, তাহলে এখানে মাইনাস Q, এখানে যা এখানে তার উল্টো প্লাস Q, আর এখানে মোট ছিল 2Q, তাহলে এখানে কি এর করে যাচ্ছে কোন সারফেসে কত আধান। এই হলো
লাস্ট প্রবলেমটা কিন্তু খুব ভালো একটা প্রবলেম, ভালো করে শিখবে। চেষ্টা করেছি বোঝানোর, তাও যদি না বোঝো আবার পরে প্রশ্ন আসবে। যারা যারা নতুন দেখছো পুরোনো ভিডিওগুলো দেখে নিও, আর কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করো, অবশ্যই উপকৃত হবে। আজ এখানে, পরের দিন গ্রাউন্ডিং নিয়ে আমরা শুরু করব, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখা যাক পরের দিনে কতটা ইন্টারেস্ট গ্রো করতে পারি।